কি কারণে আমেরিকার মতো একটা পরাশক্তি ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হলো? যে আমেরিকার সারা জীবন গোটা বিশ্বে ছড়ি ঘুরিয়ে এসেছে, পান থেকে চুন ঘষলে স্যাংশন আর সামরিক অভিযানের হুমকি দিয়েছে, তারা কেন হঠাৎ লেজ গুটিয়ে নিল? ক্ষমতার এত দম্ভ, এত হুঙ্কার সব কোথায় গেল? ইরানের বিরুদ্ধে জিততে তো পারলই না, মাঝখান থেকে যুক্তরাষ্ট্রের ওপর অন্ধের মতো ভরসা করে থাকা মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো ইরানের চাপে একেবারে পিষ্ট হয়ে গেল। কিন্তু এমনটা ঘটল কেন? ওদিকে কি এমন ঘটেছে যার কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা প্রেসিডেন্টকেও চুক্তির নামে আত্মসমর্পণের দলিলে সই করতে হলো? তবে তার আগে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, আপনারা কি সত্যি মনে করেন আমেরিকা মিডিয়াতে যা দেখায় বাস্তবেও তারা ঠিক ততটাই শক্তিশালী? উত্তরটা হয়তো আজকের এই পুরো আলোচনা শোনার পর আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ দুবাই, কাতার, কুয়েত আর বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর যখন ইরানের হাইপারসনিক মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়েছিল, তখন ওয়াশিংটনের ভেতরে ঠিক কতটা কাঁপুনি ধরেছিল সেটা বাইরের দুনিয়া খুব কমই জানতে পেরেছে। টানা ৩ মাস ২০ দিনের সংঘাতের পর এই পরিস্থিতির সূত্রপাত ঘটে। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বেশ দম্ভের সাথে বলে আসছিলেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো ধরনের আপোষ বা কথাই হবে না। কিন্তু মাত্র ১৫ সপ্তাহ পার হতে না হতেই সেই ট্রাম্পের সুর কেন এতটা নরম হয়ে গেল? এই ৩ মাসের লড়াইয়ে আমেরিকা $১০০ বিলিয়ন বেশি অর্থ রীতিমতো পানিতে ফেলেছে। শুধু কি টাকার ক্ষতি? একদমই নয়। এই সংঘাতে ১৪ জন মার্কিন নাগরিককে প্রাণ হারাতে হয়েছে। অন্যদিকে ইরান কিন্তু শুরু থেকেই এক চুলও ছাড় দেয়নি। তারা তাদের পাল্টা আক্রমণের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে শুধু ফাঁকা আওয়াজ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধের ময়দানে জেতা যায় না। দুবাই, কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে যখন ইরানের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলগুলো আঘাত হানছিল, তখন মার্কিন রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানের এই আধুনিক প্রযুক্তির সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে। এই ঘটনা পেন্টাগনের শীর্ষ কর্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দেয়। হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের টনক নড়ে ওঠে। পেন্টাগন, যাদের কথায় একসময় গোটা দুনিয়া উঠবাস করত, তারা বাধ্য হয় পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী থেকে তাদের নৌবাহিনীর বিশাল রণতরীগুলোকে নীরবে গুটিয়ে নিতে। নিজেদের চিরচেনা দাপট আর অহংকার সরিয়ে রেখে মার্কিন সামরিক বাহিনীকে এমনভাবে পিছু হটতে এর আগে খুব কমই দেখা গেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, আসলে এটা ছিল মার্কিন সামরিক আধিপত্যের একটা চরম আর লজ্জাজনক পরাজয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প তো সবসময় আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা স্লোগান দিয়ে গলা ফাটান, তাহলে তিনি কেন এমন চুক্তিতে রাজি হলেন যা কিনা আমেরিকার জন্য বড় রকমের উপমান? এর পেছনে শুধু কি ইরানের মিসাইল বৃষ্টির ভয় কাজ করছিল, নাকি অন্য কোনো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতা লুকিয়েছিল? এবার সে কথায় আসি। ওমানের মাস্কাটে যে শান্তি চুক্তির শুরু, ফ্রান্সের ভার্সাই শহরে G7 সম্মেলনের ফাঁকে সেই চুক্তিতে দেওয়া হয় চূড়ান্ত রূপ। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ১৪ দফার সমঝোতায় স্বাক্ষর করেন। কিন্তু এই চুক্তির ভেতরে আসলে কি আছে? এই চুক্তির প্রতিটি শর্ত বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এটা আমেরিকার কোনো কূটনৈতিক বিজয় নয়, আসলে এটা একটা জলজ্যান্ত আত্মসমর্পণের দলিল। 1979-এর ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা আর ইরানের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক চলে আসছিল, তার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। সেই 1979 থেকে আমেরিকা চেষ্টা করেছে ইরানকে দমিয়ে রাখতে, কখনো স্যাংশন, কখনো সামরিক হুমকি, আবার কখনো ভেতরে ভেতরে সরকার পতনের ষড়যন্ত্র। কিন্তু এত বছর পর এই প্রথমবার আমেরিকার কোনো প্রেসিডেন্টকে ইরানের প্রেসিডেন্টের সাথে বসে এমন এক চুক্তিতে সই করতে হলো যেখানে আমেরিকার লাভ 0 আর ইরানের লাভ 16 আনা। মাসুদ পেজেশকিয়ান খুব ঠান্ডা মাথায় তার দেশের জন্য বেস্ট ডিলটা বের করে এনেছে। দীর্ঘদিন ধরে ইরানকে বিশ্বের শত্রু হিসেবে প্রচার করে হোয়াইট হাউস যে গলা ফাটাতো, তারাই আজ নিজেদের পকেট বাঁচাতে ইরানের সব শর্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল রপ্তানির ওপর থেকে সমস্ত কঠোর নিষেধাজ্ঞা এক লহমায় তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন বিদেশি ব্যাংকে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা ইউরোপের ব্যাংকগুলোতে ইরানের যে শত শত কোটি ডলার আটকে ছিল, সেগুলো পুরোপুরি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাগুলো ইরানের জনগণের টাকা হলেও আমেরিকা গায়ের জোরে আটকে রেখেছিল, কিন্তু যুদ্ধের ময়দানে টিকতে না পেরে এখন সেই টাকাগুলোই সুরসুর করে ফেরত দিতে বাধ্য হচ্ছে তারা। এমনকি সুইফট নেটওয়ার্ক থেকে বের করে দিয়ে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার যে ফাঁদ আমেরিকা পেতেছিল, সেই ফাঁদ থেকে ইরান বীর দর্পে বেরিয়ে এসেছে। অর্থাৎ ইরানের অর্থনৈতিক পুনরুত্থানের সমস্ত রাস্তা আমেরিকা নিজের হাতেই খুলে দিয়েছে। আর এর বিনিময়ে আমেরিকা কি পেল? বলতে গেলে কিছুই না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে সীমিত রাখার জন্য ইরান কেবল একটা মৌখিক আশ্বাস দিয়েছে পেন্টাগনকে। এর কোনো বিশ্বাসযোগ্য গ্যারান্টি বা লিখিত শক্ত প্রতিশ্রুতি নেই।
নিজেদের পারমাণবিক এবং মিসাইল প্রোগ্রামের ওপর কোনো ধরনের স্থায়ী বিধিনিষেধ মানতে ইরান পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছে। এই চুক্তিতে সই করার জন্য ওয়াশিংটন যে কতটা মরিয়া হয়ে উঠেছিল তাই শর্তগুলো দেখলেই পানির মতো পরিষ্কার। এই চুক্তি সই হওয়ার পর আমেরিকার ডেমোক্র্যাট শিবির থেকে শুরু করে খোদ রিপাবলিকানদের মধ্যেও চরম অসন্তোষ আর ক্ষোভ দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সেনেটর অ্যাডাম শিফ থেকে শুরু করে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য এই চুক্তির কড়া সমালোচনা করেছেন। সবাই বলছেন এটা মার্কিন করদাতাদের টাকার চরম অপচয় আর আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার এক চরম কূটনৈতিক পরাজয়। ডেমোক্র্যাটদের দাবি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোনো আগাম পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত কোনো অর্জন ছাড়াই লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত সমালোচনা, এত উপমান সহ্য করেও ট্রাম্প কেন এই চুক্তিতে সই করলেন? তিনি কি হিসেব নিকাশ ভুলে গিয়েছিলেন, নাকি এর পেছনে রয়েছে তার নিজের গদি বাঁচানোর কোনো কৌশল? সত্যি বলতে ট্রাম্প আসলে ভয় পেয়েছিলেন। তার এই ভয়ের কারণ শুধু ইরানের মিসাইল নয়, বরঞ্চ আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি। দেশের ভেতরে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি চলছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় যুদ্ধ যদি আরও দীর্ঘ হয় তাহলে ইরান নিশ্চিতভাবেই হরমুজ প্রণালীর মাধ্যমে আরও চাপ সৃষ্টি করবে। বিশ্ববাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট থেকে চাপ সৃষ্টি মানেই বিশ্ববাজারে তেল নিয়ে জটিলতা, আর তেল নিয়ে ঝামেলা হলে আমেরিকার অর্থনীতি এমন ভয়াবহ ধাক্কার মুখে পড়ে যা সামলানো ট্রাম্পের জন্য মুশকিল। ট্রাম্প কোনোভাবেই চাননি ইতিহাসের পাতায় তাকে হারবার্ট হুভারের সাথে তুলনা করা হোক। হারবার্ট হুভার ছিলেন সেই মার্কিন প্রেসিডেন্ট যার আমলে আমেরিকায় গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা শুরু হয়েছিল। ট্রাম্প ভালো করেই বুঝতে পেরেছেন অর্থনীতি একবার ধসে পড়লে রাজনৈতিকভাবে তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তাই নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং নিজের গা বাঁচানোর জন্য তিনি তড়িঘড়ি করে ইরানের কাছে মাথা নত করে এই চুক্তি মেনে নিয়েছে। অর্থাৎ তার মুখে আমেরিকা ফার্স্ট বুলি থাকলেও এখানে কাজ করেছে পুরোপুরি ট্রাম্প ফার্স্ট নীতি। নিজের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থের জন্য তিনি পুরো দেশের বৈশ্বিক মূর্তি এবং সামরিক দম্ভকে বিক্রি করে দিয়েছেন। আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো। দশকের পর দশক ধরে নেতানিয়াহুর দেশ সৌদি আরব, কাতার, যুক্তরাজ্য আমিরাতের মতো দেশগুলো আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তারা ভেবেছিল ইরান কোনো বাড়াবাড়ি করলেই আমেরিকা তাদের হয়ে লড়াই করবে, কিন্তু আমেরিকা তাদের মাঝপথে একা ফেলে রেখে নিজেদের স্বার্থ গুছিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। নেতানিয়াহুর কট্টরপন্থী প্রশাসন এই চুক্তিকে সামরিক বিপর্যয় এবং পিঠে সরাসরি লাঠির বাড়ি বলে আখ্যায়িত করেছে। তারা ভালো করেই জানে এই চুক্তির ফলে ইরান অর্থনৈতিকভাবে আরও অনেক বেশি শক্তিশালী হবে, আর সেই টাকা তারা তাদের আঞ্চলিক মিত্রদের পেছনে খরচ করবে। অর্থাৎ নেতানিয়াহুর জন্য সামনের দিনগুলো আরও বিপজ্জনক হতে চলেছে। অন্যদিকে সৌদি আরব এবং যুক্তরাজ্য আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর ভেতরেও চরম আতঙ্ক বিরাজ করছে। তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে আমেরিকার ওপর আর কোনোভাবেই ভরসা করা যায় না। যে আমেরিকা নিজেদের স্বার্থে যে কোনো মুহূর্তে মিত্রদের ছুঁড়ে ফেলতে পারে, তাদের ওপর নির্ভর করাটা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে, আর আমেরিকার নিরাপত্তার ছাতার ওপর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আস্থা একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে। দীর্ঘদিনের বৈশ্বিক রাজনীতিতে আমেরিকা যে একক মোড়লগিরি করে আসছিল, এই ঘটনার মধ্য দিয়ে তার কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়া হলো। ইরান বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে ভয় না পেয়ে শক্ত হাতে রুখে দাঁড়ালে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিকেও বাধ্য করা যায় আলোচনার টেবিলে বসে নিজেদের শর্ত মানতে। আমেরিকার এই চরম পরাজয় এবং মিত্রদের প্রতি বিশ্বাসঘাতকতা পুরো গ্লোবাল সাউথকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। এখন আর কেউ আমেরিকার ফাঁকা হুমকিতে আগের মতো ভয় পাবে না। এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।